প্রথমে তৃপ্তিকে হঠাৎ দেখে ওনার প্রচন্ড রাগ হয়েছে, কিন্তু এখন ওনার সব রাগ হাওয়া হয়ে গেছে। মেয়েটার কপালে অধর জোড়া ছুঁয়ে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলেন তিনি। মেয়েটা কম কষ্ট পায়নি, তিনি বেশ বুঝতে পারছেন। বজলুর ফোন করেছিলেন তৃপ্তির ফোনে। আমিনা শুধু ফোনটা ধরে বলেছে তৃপ্তি ঠিক মতো ওনাদের কাছে আসছে। বজলুর আরো কয়েকটা প্রশ্ন করেছিল আমিনাকে, কিন্তু আমিনার কোনো উত্তর দেয়নি। খুব জোরে ফোঁপানোর শব্দে ঘুম ভেঙে যায় আমিনার। তৃপ্তির মাথায় হাত বোলাতে বোলাতে কখন যে তিনি ঘুমিয়ে গেছেন বুঝতে পারেননি। ভোরের আলো ফুটে উঠেছে। আমিনা ছোট ছোট চোখ করে তৃপ্তির দিকে তাকালো। মেয়েটা হেঁচকি তুলে ফুপিয়ে যাচ্ছে। আমিনা আস্তে করে তৃপ্তিকে নিজের সাথে জড়িয়ে নিল। তৃপ্তি ফুপিয়ে কেঁদে উঠে বলল, সরি বড় আম্মু, আমি কিচ্ছু বুঝতে পারিনি। কি থেকে কি হয়ে গেল, তুমি আমাকে মাফ করে দাও। আমিনা তৃপ্তির মাথায় হাত বুলিয়ে বলল, যা হয়েছে তা ভুলে যা, দ্বিতীয়বার যেন এমন না হয়। সবকিছু বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নিতে হয়। সময়কে একটু সময় দিতে হয়, না হলে সে শুধরাবে কি করে? তৃপ্তি চোখের পানি মুছে আমিনাকে জড়িয়ে ধরে বলল, এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, জীবনও আর তাকে আমি ভুল বুঝবো না। সে আমার সাথে যা ইচ্ছে করুক, আর কখনো তাকে ছেড়ে যাব না। শুধু একটি বার তাকে আমার কাছে এনে দাও বড় আম্মু, বিশ্বাস করো কখনো আর তাকে ছেড়ে যাব না। তৃপ্তির কথা শুনে আমিনা কোনো এক কারণে মুচকি হাসলেন। মানুষ দূরে গেলে তার মূল্য বোঝা যায়। তৃপ্তিও এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। আমিনা তৃপ্তির মাথায় হাত বুলিয়ে বলল, আমার নানু ভাই যে আসছে, তা কি তুই জানিস? আমিনার কথা শুনে তৃপ্তি অবাক হয়ে প্রথমে আমিনার মুখের দিকে তাকালো। আমিনা কেমন করে যেন তাকিয়ে আছে। ওনার মুখে এক টুকরো হাসি। তৃপ্তির ছোট মাথায় আর বুঝতে বাকি রইল না যে আমিনা সবটা জেনে গেছে। তৃপ্তিও লজ্জায় মুখটা আমিনার বুকে লুকিয়ে বলল, 3 দিন আগে জেনেছি। কি 3 দিন? আর আমাদের একটা কল করলি না? কল করেছিলাম, কিন্তু তোমাদের ফোন অফ পাচ্ছিলাম। শেষে কাল সকালে রাহুল ভাইয়ের ফোনে কল করে সব জানতে পারি। তাই আর দেরি না করে সোজা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আসি। আম্মু বাধা দিয়েছিল, আমাকে একা কোনোভাবে আসতে দেবে না। আমি আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে আসছি। তৃপ্তির কথা শুনে আমিনা তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিল। কিছু সময় দুজনে চুপচাপ শুয়ে রইল। এরপর আমিনা তৃপ্তিকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, দেখি আমাকে এখন উঠতে হবে, নাস্তা বানাতে হবে। কাল রাতে তো কিছু খাসনি, নামাজও পড়া হলো না আজ। এই বলে আমিনা শোয়া থেকে উঠে বসলো। তৃপ্তি আমিনার বাঁ হাত খপ করে ধরে বলল, উনি ফিরে আসবেন তো বড় আম্মু? আমার ভয় করছে, ভুল বুঝবে না তো আমায়? আমি থাকতে আমার ফুলের মতো মেয়েকে কষ্ট পেতে দিবি না। ওকে শুধু একবার হাতের কাছে পাই, তারপর দেখাবো মজা। এই বলে আমিনা তৃপ্তির মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর তৃপ্তি শুয়ে শুয়ে ভাবতে লাগলো নিত্রকে নিয়ে তার কাটানো দিনগুলোর কথা। কত সুন্দরী না ছিল তার দিনগুলো। একটু ভুলে সব এলোমেলো হয়ে গেল। সে যদি সেদিন এই বাড়ি থেকে না যেত, তাহলে সময়টা এখন অন্য রকম হতো। ভাবতে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তৃপ্তির ভেতর থেকে। বেলা প্রায় 11টা বাজে। আমিনা তৃপ্তির মাথায় তেল লাগিয়ে দিচ্ছেন। তৃপ্তি চুপচাপ বসে আছে। এমন সময় বাড়ির ভিতরে হুড়মুড়িয়ে প্রবেশ করলো জ্যাক। জ্যাককে দেখে আমিনা অবাক হলো। তৃপ্তি একবার চোখ তুলে জ্যাকের দিকে তাকালো, এরপর মাথায় ওড়না টেনে নিল। জ্যাক বাড়ির ভেতর এসে তৃপ্তিকে দেখে ঝাটকা খেলো। অবাক দৃষ্টিতে তৃপ্তির দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলল, তুমি কবে আসলে? তৃপ্তি মাথা নিচু করে কিছু বলতে যাবে, তার আগে আমিনা বলল। গতকাল সন্ধ্যায় আসছে। জ্যাক সেই দিকে আর গুরুত্ব না দিয়ে আমিনাকে বলল, আন্টি আপনাকে কিছু বলতে চাই, এদিকে আসুন। কি বলবে এখানেই বলো না। না আন্টি, আপনি প্লিজ এদিকে আসুন। এই বলে জ্যাক সেখান থেকে সরে যেতে চাচ্ছিল, কিন্তু তার আগেই তৃপ্তি বলে উঠল, বড় আম্মু, আমি রুমে যাচ্ছি, তোমরা কথা বলো। এই বলে তৃপ্তি সেখান থেকে উঠে চলে গেল। ভুলবশত তৃপ্তি ফোনটা এখানে ফেলে গেল। তৃপ্তি চলে যেতেই জ্যাক আমিনাকে বলল, আন্টি নিদ্রার খোঁজ পাওয়া গেছে, কুমিল্লায় আছে এখনো। কি সত্যি? জ্যাকের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে চেঁচিয়ে উঠল আমিনা। জ্যাক আশেপাশে তাকিয়ে বলল, হ্যাঁ আন্টি সত্যি, আমরা সবাই মিলে এখন ওকে আনার জন্য যাব। আপনি আর কোনো টেনশন করবেন না। বাবা, আমি এখন ওর সাথে একটু
কথা বলবো। ওর নাম্বার আছে তোমার কাছে? নাম্বার তো আছে আন্টি, কিন্তু ফোনে ব্যালেন্স নেই। জ্যাক কথা শুনে আমেনার মন খারাপ হয়ে গেল। উনি দাঁড়ানো থেকে আস্তে করে সোফায় বসে পড়লেন। মাথা কাত করে বাম পাশে ঘোরাতেই তৃপ্তির ফোনটা দেখতে পেল আমেনা। তাড়াতাড়ি উনি তৃপ্তির ফোনটা নিয়ে জ্যাকের হাতে দিয়ে বললেন, এই নাও ফোন, এবার কল করো। জ্যাক ফোনটা হাতে নিয়ে দেখলো ওয়ালপেপারে নিদ্রর ছবি। জ্যাক ভাবলো হয়তো এটা আমেনার ফোন। সে একটা নাম্বার ফোনে তুললো, এরপর কল করলো, কিন্তু ওপাশ থেকে কেউ কল রিসিভ করছে না। বেশ কয়েকবার কল করলো জ্যাক, কিন্তু কেউ কল রিসিভ করলো না। আন্টি আপনি টেনশন করবেন না, নিদ্রর সাথে আমার কথা হয়েছে। আমি নিজে ওর সাথে কথা বলেছি। আপনি কিছুক্ষণ পর আবার চেষ্টা করবেন, দেখবেন নিদ্র ঠিকই কল রিসিভ করবে। হয়তো এখনও খাওয়া দাওয়া করতে গেছে, কিছুক্ষণ পর রুমে এসে কল রিসিভ করবে। আমেনার মন খারাপ দেখে জ্যাক সান্ত্বনা দিয়ে বলল। আমেনা জ্যাকের হাত থেকে ফোনটা নিয়ে সোফার উপর বসে বলল, কোথায় আছে এখনো? কুমিল্লা লালমাটি একটা ফটোশ্যুট গ্রুপের সাথে গেছে নিদ্র। ওই গ্রুপের একটা মেয়ে আমাকে আজ কিছুক্ষণ আগে ফেসবুকে নক করে জানিয়েছে, এবং নিদ্রকে ভিডিও করে আমাকে পাঠিয়েছে। মেয়েটার নাম ঝুমু। জ্যাকের কথা শুনে আমেনা বসা থেকে আবারও দাঁড়িয়ে বলল। কই দেখি ভিডিওটা। আমেনার কথা শুনে জ্যাক মেসেঞ্জারে গিয়ে ভিডিও ওপেন করলো। আমেনা গভীরভাবে ভিডিওতে দেখলো নিদ্র খাবার খাচ্ছে। মুখের দাড়িগুলো বেশ লম্বা হয়েছে, দেখে মনে হচ্ছে শেভ করে না। মাথার চুলগুলো একটু এলোমেলো, ঘুম ঘুম ভাব নিদ্রর মাঝে। ভিডিওটা দেখে আমেনার কলিজা শীতল হয়ে এলো। তিনি জ্যাকের দিকে তাকিয়ে বললেন, আমিও তোমার সাথে যাব। আমি আমার ছেলেকে ফিরিয়ে আনবো। না আন্টি, আপনার যাওয়ার দরকার নেই। এত দূর জার্নি করে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি বরং বাসায় থাকুন, আমরা গিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো। আর এখন তো তৃপ্তি বাসা ফিরে আসছে, আমাদের জন্য না হোক তৃপ্তির জন্য হলেও নিদ্র ফিরে আসবে। আমরা বেলা 2টার দিকে রওনা দেব। আমেনাকে আর কিছু বলতে না দিয়ে জ্যাক চলে গেল। আমেনা ধপ করে সোফায় বসে পড়ল। এমন সময় তৃপ্তি আবারও আমেনার কাছে আসলো। আমেনা চোখের পানি মুছে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তি অবুঝের মতো করে বলল। জেক ভাইয়া কেন আসছে বড় আম্মু? আমেনা বিষয়টা এড়িয়ে গিয়ে বলল। এমনি আমাদের খোঁজ নিতে আসছে। তৃপ্তির ও বলে নিজের ফোন হাতে নিল। এরপর আমেনার দিকে তাকিয়ে বলল, বড় আম্মু, আমি রুমে গেলাম, ঘুম আসছে। তুমি কি করবে এখন? আমি শাওয়ার নিব। এই বলে আমেনা বসা থেকে দাঁড়িয়ে গেল। তৃপ্তি আর কিছু না বলে নিজের রুমের দিকে হাঁটা ধরল। আমেনাও তৃপ্তির পিছু পিছু এসে নিজের রুমে চলে গেল। তৃপ্তি নিজ রুমে এসে একটা কাগজে কিছু লিখলো। এরপর তৈরি হয়ে কাগজটা আমেনার রুমে বেডের ওপর রেখে বাড়ি থেকে বেরিয়ে আসলো। অতঃপর তৃপ্তি গাড়িতে উঠে ফোন থেকে নাম্বার নিয়ে ট্যাগ করলো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাত্রা শুরু করলো সেই ট্র্যাক করা লোকেশনে। এদিকে আমেনা শাওয়ার নিয়ে রুমে এসে দেখলো তার বেডের ওপর একটা কাগজ। আমেনা বেডের কাছে এসে কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। কাগজে লেখা, সরি বড় আম্মু, আমাকে মাফ করে দিও। তোমাকে না জানিয়ে যেতে হচ্ছে। তোমাকে জানালে হয়তো আমাকে যেতে দিতে না। জেক ভাইয়ার মুখে ওনাকে পাওয়া গেছে শুনে নিজেকে ধরে রাখতে পারছি না। আমি না গেলে উনি ফিরে আসবে না, তা আমি জানি। তুমি আমাদের বিয়ের জন্য সব রেডি করো, আমি আমার বরকে আনতে যাচ্ছি। কাগজের লেখাগুলো পড়ে আমেনা হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না। মেয়েটা যে পাগলামি করবে তিনি আগেই জানতেন, তাই তো বিষয়টা এড়িয়ে গেছেন। কিন্তু এই মেয়ে আড়াল থেকে ঠিকই সব শুনে ফেলেছে। এখন সঠিক ঠিকানার মতো যেতে পারলেই হলো। দীর্ঘশ্বাস ফেলে আল্লাহ আল্লাহ করতে লাগলো আমেনা। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় দোতলা একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো তৃপ্তি। লোকেশন এখানে এসে থেমে গেছে। ফোনটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সে। এরপর আশেপাশে তাকালো। রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে যাচ্ছে। সামনে তাকাতে গেটের পাশে একজন বয়স্ক লোককে দেখতে পেল তৃপ্তি। গেটের পাশে টুলে বসে সিগারেট ফুঁকছেন তিনি। তৃপ্তির আর বুঝতে বাকি রইল না যে ইনি গেটের দারোয়ান। ফোন থেকে নিটোর একটা ছবি বের করে গেটের দারোয়ানের কাছে এগিয়ে গেল তৃপ্তি। ভিতরে ভিতরে অনেক ভয় পাচ্ছে সে, কিন্তু ওপরে তা প্রকাশ করছে না। নিজেকে যথাসম্ভব শক্ত রেখেছে। দারোয়ানের সামনে গিয়ে তৃপ্তি দাঁড়াতেই দারোয়ান বলে উঠল। কি চাই এখানে? তৃপ্তি আমতা আমতা করে নিজের ফোনটা দারোয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলল। উনি কি এখানে থাকেন? একটু ভালো করে দেখে বলুন তো। দারোয়ান তৃপ্তির হাত থেকে ফোন নিয়ে ভালো করে নিটোর ছবিটা দেখলো। এরপর আবারও তৃপ্তির হাতে ফোন ফেরত দিয়ে দারোয়ান বলল। কি দরকার ওনার কাছে?
দারোয়ানের কথা শুনে তৃপ্তি স্থির নিঃশ্বাস ছাড়ল। তার মানে সে ঠিক জায়গায় আসছে। তৃপ্তি দারোয়ানকে বলল, উনি আমার স্বামী, রাগ করে বাসা থেকে চলে আসছেন। তৃপ্তির কথা শুনে দারোয়ানের মুখ থেকে সিগারেট পড়ে গেল। দারোয়ান তাড়াতাড়ি সিগারেট মাটি থেকে তুলে হাতে নিল। তৃপ্তির সিগারেটের ধোঁয়া সহ্য হচ্ছিল না। খুক খুক করে কয়েকবার কেসে উঠল সে। দারোয়ান তা দেখে সিগারেটটা মাটিতে আবারও ফেলে পা দিয়ে পিষে নিল। এরপর তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আমি আজ পর্যন্ত বউকে রাগ করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যেতে দেখেছি, কিন্তু আজ প্রথম শুনলাম জামাই রাগ করে বাড়ি ছেড়ে পালিয়েছে আর বউ তার খোঁজ করতে এসেছে। যাই হোক মা, তুমি ঠিক জায়গায় এসেছো। উনি এখানে থাকেন, ওনার সাথে আরও অনেকে থাকে। ওনারা বাইরে গেছে, এখনই চলে আসবে। তুমি ভিতরে যাও। দারোয়ানের কথা শুনে তৃপ্তির মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু তাও কেন যেন ভয় করছে তৃপ্তির। সে দারোয়ানকে বলল, না চাচা, আমি এখানেই ঠিক আছি। উনি আসলে তারপর। তৃপ্তির পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই দারোয়ান বলে উঠল, ওই তো ওনারা চলে এসেছে। দারোয়ানের কথা শুনে তৃপ্তির ডান পাশে তাকালো। প্রায় 8 জন হেঁটে তার দিকে আসছে। 3 জন মেয়ে আর 5 জন ছেলে, কিন্তু সবার এক পাশ দিয়ে হাঁটা লম্বা ছেলেটাকে চিনতে তৃপ্তির বিন্দু মাত্র সময় লাগলো না। কোনো কিছুর তক্কা না করে দৌড় লাগালো তৃপ্তি। সবাইকে এড়িয়ে দিয়ে লম্বা ছেলেটার বুকে ঘুড়ি খেয়ে পড়লো। নিজের হাতের বাহুতে যত শক্তি আছে সর্বশক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরলো। এরপর ঢুকরে কেঁদে উঠলো। হঠাৎ এমন হয় সবাই থেমে গেল। নিজ কিছু বুঝে উঠতে পারছে না একটা মেয়ে এমনভাবে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদছে কেন। নিজে থেকে ছাড়ানোর চেষ্টা করলো সে তৃপ্তিকে, কিন্তু তৃপ্তি আরো শক্ত করে নিজকে জড়িয়ে ধরে বলে উঠলো, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? তৃপ্তির গলার আওয়াজ শুনে কেঁপে উঠল নিজ। ইমি এখানে কি করে এলো সে বুঝতে পারছে না। গায়ে সর্বশক্তি দিয়ে তৃপ্তিকে নিজের থেকে ছাড়ালো নিজ। এরপর তৃপ্তির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তৃপ্তি হোঁচট খেয়ে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। নিদ্র তৃপ্তিকে দোতলা বাড়ির সেই রুম থেকে সেখানে নিয়ে আসলো। তৃপ্তিকে রুমে ধাক্কা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল সে। তৃপ্তি ভয় কেঁপে উঠলো। নিদ্র হুঙ্কার দিয়ে বলল, এখানে কেন আসছিস তুই? আমাকে তো ছেড়ে চলে গেছিস, তাহলে কেন আসলি এখানে? আমি না ধর্ষক, আমাকে কেন খুঁজতে আসছিস? তৃপ্তি হাওমাও করে কেঁদে উঠলো। নিদ্র রেগে রুমে থাকা একটা চেয়ারে বসে পড়লো। তৃপ্তি ধীরে ধীরে এক পা করে নিদ্রর দিকে এগিয়ে গেল। এরপর নিদ্রর কোলে বসতেই চাচ্ছিল, কিন্তু নিদ্র চোখ গরম করে তাকালো। তৃপ্তি ভয় পেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। নিদ্র নিজের চুলগুলো খামচে ধরে চোখ দুটো বুঝে বলল, আমি চোখ খোলার আগে তাড়াতাড়ি এখান থেকে চলে যা। আমি আর কারো মায়ে জড়াতে চাই না। কথাগুলো তৃপ্তির বুকে লাগলো, কিন্তু সে বুঝে গেল এই ছেলে এভাবে মানবে না। একে মানাতে হলে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। তৃপ্তি প্রথমে নিকাব খুললো, এরপর হিজাব খুললো, তারপর বোরখা খুলে রুমের ভেতর থাকা টেবিলের উপর রাখলো। অতঃপর গায়ের জামার হাতা গুটিয়ে নিদ্রর পেছনে গিয়ে দাঁড়ালো। নিদ্র কিছু বুঝে ওঠার আগে তৃপ্তি নিদ্রর চুল 2 হাত দিয়ে খামচি মেরে চেয়ারের সাথে টেনে ধরলো। নিদ্র ব্যথায় কুকিয়ে উঠলো। তৃপ্তির দাঁত কটমটে করে বলে উঠলো, দোষ করবি তুই, আবার রাগও দেখাবি তুই, তাহলে আমি কি করব? অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আর না। একটু ভুলে আজ অনেক কিছু হয়ে গেছে। আমি তোকে আমার পেছনে আসতে নিষেধ করেছি, তাই বলে তুই আসবি না, আমার ভুল ভাঙাবি না। আমি না হয় তোর কাছে আসার জন্য বাচ্চামো করেছি, কিন্তু এসেছি তো। তুই তো আমাকে তোর কাছে নিয়ে আসলি, তাহলে যখন চলে গেছি একবারও আমার খোঁজ নিলি না কেন? হ্যাঁ, আর আমি এখন যেই ঢাকা থেকে এখানে আসলাম তোর জন্য, আর তুই আমাকে চলে যেতে বলছিস? সব কিছু ভুলে অচেনা জায়গায় তোর জন্য ঝুঁকি নিয়ে ছুটে আসলাম। আমাকে যদি তুই ভালোবাসতি তাহলে একবার হলো আমার ভুল ভাঙানোর জন্য যেতি, কিন্তু তুই কি করলি? আজ তোকে তো আমি। এই বলে তৃপ্তি নিদ্রর চুল ধরে টানতে লাগলো। তৃপ্তির কথা শুনে নিদ্র শুকনো ঢোক গিলল। চেয়ার থেকে পড়ে যেতে নেয় নিদ্র। তৃপ্তি তাড়াতাড়ি চুল ছেড়ে দেয়। নিদ্র চট করে দাঁড়িয়ে ঠাস করে চর বসিয়ে দেয় তৃপ্তির গালে। তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায় তৃপ্তি। নিদ্র সেদিকে খেয়াল না করে রাগে লম্বা লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরোতেই ঝুমু সামনে পড়ে। নিদ্র পাশ কাটিয়ে চলে যেতে নিলে ঝুমু আবারও সামনে এসে দাঁড়ায়। নিদ্র চোখ গরম করে তাকায়। ঝুমু সেদিকে পাত্তা না দিয়ে নিজের ফোন নিদ্রর সামনে ধরলো। নিদ্র ফোনের স্ক্রিনে তাকালো। একটা মেসেজ লেখা। মেসেজে, নিদ্র, আমি জ্যাক, তোর ফোনে কল যাচ্ছে, তুই রিসিভ করছিস না কেন? আর শোন, তৃপ্তি তোর কাছে গেছে, আন্টি বলেছে ওর শরীর ভালো না। আর একটা কথা, ও প্রেগনেন্ট। প্লিজ ভাই, ও তোর কাছে গেলে রেগে কিছু করিস না, তাহলে বড় দুর্ঘটনা ঘটে যাবে। ওর পেটে তোর বাচ্চা, আমরা কিছু সময়ের মধ্যেই তোর কাছে পৌঁছে যাব। নিদ্র মেসেজটা দেখে ঝুমুর দিকে তাকালো। ঝুমু মুচকি হাসলো।
তাহলে তুমি ওদেরকে আমার খোঁজ দিয়েছ? দিয়েছি। আর কতদিন এভাবে থাকবে বলো তো? আর এইদিকে অর্ণব চলে আসবে পরশু, তখন তো তোমার ছুটি হয়ে যাবে, তোমাকে আর আমাদের দরকার পড়বে না। তাই ভাবলাম ওদের জানিয়ে দেই, 3 মাস তো আমাদের সাথেই ঘুরলে, এবার বাড়িতে গিয়ে বউয়ের সাথে সংসার করো। আমি চাইলে 3 মাস আগেও ওদের সবটা জানিয়ে দিতাম, কিন্তু তোমাদের দরকার ছিল আমাদের, তাই জানাইনি। এখন দরকার শেষ, এবার ফুটো। এই বলে ঝুমু চলে গেল। নিদ্র ঝুমুর যাওয়ার পানে তাকিয়ে রইল কিছু সময়। হঠাৎ নিদ্রর মাথায় এলো জ্যাকের মেসেজের লেখা, তৃপ্তি প্রেগনেন্ট। নিদ্রর মাথা চক্কর দিয়ে উঠলো। নিজের মাথা চুল 2 হাত দিয়ে খামচে ধরে আবারও রুমে আসলো নিদ্র। রুমে এসে সামনে তাকালো সে। তৃপ্তি ঘাপটি মেরে রুমের এক কোণায় মেঝেতে বসে কেঁদে যাচ্ছে। থাপ্পড়ের কারণে ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরোচ্ছে। নিদ্র আস্তে করে গিয়ে তৃপ্তির পাশে বসলো। তৃপ্তির চোখ ভরা জল নিয়ে নিদ্রর দিকে তাকালো। নিদ্রর চোখ দুটো মুছে দেয়ালের সাথে হেলান দিল। আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেই দিন বুঝবে। নিদ্রর দিকে তাকিয়ে ফুপিয়ে বলে উঠলো তৃপ্তি। নিদ্র চোখ খুলে তাকালো তৃপ্তির দিকে। এরপর পা দুটো মেঝেতে টান টান করে মেলে দিয়ে আস্তে করে তৃপ্তিকে টেনে কোলে শুইয়ে দিল। তৃপ্তি নিদ্রর কোলে মাথা রেখে নিদ্রর মুখের দিকে তাকালো। চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে পড়লো তার। নিদ্রর চোখ দুটো জল জল করছে, হয়তো এখনই কয়েক ফোঁটা পানি পড়বে। বাকরুদ্ধ হয়ে গেছে নিদ্র। মুখের কথা কোথায় যেন হারিয়ে গেছে তার। বাবা হওয়ার অনুভূতি সব কথা তার কাছ থেকে কেড়ে নিয়েছে। শত মান অভিমান এক নিমেষে ভেঙে গুড়িয়ে গেছে। গায়ের শার্টের একটা কোণা দিয়ে তৃপ্তির ঠোঁট থেকে থুতনিতে লেগে যাওয়া রক্ত ধীরে ধীরে মুছে দিতে লাগলো নিদ্র। তৃপ্তি গভীরভাবে নিদ্রর মুখের দিকে তাকিয়ে আছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে নিদ্রকে। নিদ্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার প্রেয়সীকে। সকাল 5টা বাজে। গ্রুপের সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল নিদ্র। জ্যাক, রাহুল, সাব্বির, সুজন আর রাশেদ গতকাল সন্ধ্যায় আসছে। ওরা এখানে এসে নিদ্রকে অনেকবার সরি বলেছে সেই দিনের বিষয় নিয়ে, আর এটাও প্রমিস করেছে যে আর কোনোদিনও ড্রিঙ্কস করবে না ওরা। নিদ্র সব কিছু ভুলে আবারও তাদের মাঝে ফিরে আসলো। ড্রাইভিং সিটে বসে এক মনে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে নিদ্র, আর তার পাশে বসে তৃপ্তি গভীরভাবে নিদ্রর দিকে তাকিয়ে আছে। চোখ পাতা যেন তার পড়ছে না। সারা রাত এমন করেছে মেয়েটা, এখনও এমন করছে। নিদ্র অস্থির আবিষ্কার করছে। নিদ্র সব বন্ধুরা তারা যে গাড়ি নিয়ে আসছে সেটাতে আছে। নিদ্র গাড়িটা সাইডে দাঁড় করিয়ে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, সমস্যা কি? এভাবে তাকিয়েছিস কেন? তৃপ্তি যেন নিদ্রর এই কথাটার জন্যই অপেক্ষা করছিল। সে আস্তে করে নিদ্রর হাত ধরে বলে উঠল, তুমি জানো তোমাকে এখন কেমন লাগছে? নিদ্র ভ্রুকুঞ্চন করে তাকালো তৃপ্তির দিকে। এরপর বাম ভ্রু নাচিয়ে বলল, কেমন লাগছে? একেবারে হুজুরদের মতো। হুজুরদের যেমন লম্বা লম্বা দাড়ি থাকে, তোমারও ঠিক এমন দাড়ি হয়েছে। কিছুটা হেসে বলে ওঠে তৃপ্তি। বিরক্ত হয় নিদ্র। এই সময় এরকম কথা শুনতে প্রচণ্ড বিরক্ত লাগছে। তৃপ্তি নিজের হাতটা নিয়ে নিদ্রর দাড়ির দিকে যায়। নিদ্র খপ করে ধরে ফেলে তৃপ্তির হাত। এরপর চোখ রাঙিয়ে বলে ওঠে, চুপচাপ সামনের দিকে তাকিয়ে বসে থাক। আমার দিকে এমন করে তাকাতে হবে না, আমার অস্বস্তি লাগছে। এই বলে নিদ্র তৃপ্তির হাতটা ছেড়ে দিল। এরপর আবারও সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানো শুরু করলো। তৃপ্তি কিছু সময় নিদ্রর দিকে অমনভাবেই তাকিয়েছিল। এরপর সামনের দিকে ঘুরে চুপচাপ বসে রইল। অনেকটা পথ পেরোনোর পর হঠাৎ তৃপ্তি নিদ্রর দিকে ঘুরে তাকিয়ে বলে উঠল, আচ্ছা, আমাদের বেবির নাম কি রাখবো? আমি কিন্তু একটা নাম ঠিক করেছি, শুনবে? হঠাৎ তৃপ্তির এমন কথা শুনে নিদ্র বিষম খেল। খুব খুব করে কেসে উঠল নিদ্র। তৃপ্তি গোল গোল চোখ করে নিদ্রর দিকে তাকিয়ে একটা পানির বোতল এগিয়ে দিল। নিদ্র গাড়িটা দাঁড় করিয়ে বোতলটা নিয়ে ঢক ঢক করে পানি খেল। তৃপ্তি মুখ বাঁকিয়ে সামনের দিকে তাকিয়ে বলে উঠল, তৃপ্তি আর নিদ্রর প্রথম বেবির নাম হবে মুগ্ধ, যাতে থাকবে মুগ্ধতা আর মুগ্ধতা, ঠিক তোমার মতো। শেষের কথা নিদ্রর দিকে তাকিয়ে বলল তৃপ্তি। নিদ্র হাঁ করে তাকিয়ে রইল তৃপ্তির দিকে। এই মেয়ে কয়টা বেবি নিবে সেটাও সিলেক্ট করে ফেলেছে। তার উপর ছেলে হবে না মেয়ে হবে সেটাও সিলেক্ট করে ফেলেছে।
তৃপ্তির ধারণা তার ছেলে হবে, তাই সে মুগ্ধ নাম ঠিক করেছে তার ছেলের জন্য। নিদ্র জোরে একটা শ্বাস ফেলে বোতলটা হাত থেকে সাইডে রাখলো। তৃপ্তি আবারও মুখ বাঁকিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, আমার দুটো বেবি লাগবে, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলের নাম হবে মুগ্ধ আর মেয়ের নাম হবে মুগ্ধতা। আর একটা কথা বলে থাপড়ে গাল লাল করে দেব। কিছুটা রাগ দেখিয়ে বলে ওঠে নিদ্র। তৃপ্তি ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে বলল, মগের মূল্য নাকি? গতকাল একটা চর দিয়েছ, কিচ্ছু বলিনি, তাই বলে এই ভেবো না যে আমি কিচ্ছু বলবো না। আমাকে আরেকটা চর মারলে আমি বাসায় গিয়ে বড় আম্মুর কাছে বিচার দিব। নিদ্র কপাল চাপড়ে গাড়ি চালানো শুরু করলো। এই মেয়ে আর শান্তি দেবে না তাকে। তৃপ্তি মুচকি হেসে এটা সেটা বলতে লাগলো, ভবিষ্যৎ প্ল্যানিং করতে লাগলো সে। নিদ্র অবাক হয়ে গাড়ি চালাচ্ছে আর তৃপ্তির পটর পটর শুনছে। এই মেয়ের পেটে এত কথা জমা ছিল নিদ্র ভাবতেও পারছে না। যেটা জীবনে সম্ভব নয় সেটাও বলে যাচ্ছে তৃপ্তি। আসলে সে নিদ্রর সাথে কথা বলে আগের মতো ফ্রি হতে চাচ্ছে। নিদ্র কেমন যেন গম্ভীর মুখ করে থাকে। তৃপ্তির তা সহ্য হচ্ছে না, তাই আনবান বকছে সে। নিদ্র শুনে শুনে কিছুটা মুচকি হাসছে। তৃপ্তির বেশ ভালো লাগছে। হঠাৎ গাড়ি থামতে বকবকানি থেমে যায় তৃপ্তির। ভ্রু উঁচু করে সে তাকালো নিদ্রর দিকে। নিদ্র অসহায় মুখ করে বলে উঠল, আর একটা কথা বললে আমি গাড়ি থেকে নেমে চলে যাব। তৃপ্তি সোজা নিজের মুখ দুই হাত দিয়ে চেপে ধরল। এরপর মাথা নাড়িয়ে বোঝালো সে আর কথা বলবে না। নিদ্র ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, গাড়ি থেকে নাম, এখান থেকে কিছু খেয়ে নেব। নিদ্রর কথা শুনে তৃপ্তি চট করে পেছনে ঘুরে তাকালো। এতক্ষণ সে খেয়াল করেনি তারা একটা রেস্টুরেন্টের সামনে আছে। সামনে তাকাতে দেখলো নিদ্র নেই। তৃপ্তি তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নামলো। বলা তো যায় না তাকে যদি আবারও ফাঁকি দিয়ে পালিয়ে যায়। গাড়ি থেকে নেমে নিদ্রর কাছে সোজা চলে গেল তৃপ্তি। এরপর নিদ্রর বাম হাত নিজের দুই হাত দিয়ে জড়ি ধরল। নিদ্র এক পলক তৃপ্তির দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তারপর পকেট থেকে ফোন বের করে জ্যাককে একটা মেসেজ দিল। তারা রেস্টুরেন্টের ভিতরে আসলো। সকালে কিছু খাওয়াই হয়নি, তাই এখান থেকে খেয়ে নিতে চায় নিদ্র। এখনও অনেকটা পথ বাকি। বেলা 11টা বাজে। ড্রয়িং রুমে সোফার উপর বসে আছে বজলুর, ফরহাদ, আমিনা, সালমা, সুমি আর সজীব। গতকাল রাত 8টায় ঢাকায় আসছে বজলুর, সালমা আর সজীব। সালমার জোড়াজোড়িতে ঢাকায় আসছে বজলুর। মেয়ে ওনার কেন এমন করলো তার সাথে তা তিনি খুঁজে বের করবেনই। সেই জিম্মা নিয়ে সালমা ঢাকায় আসে। আর ঢাকায় এসে আমিনার মুখে সব শুনে কেঁপে ওঠে সালমা। এত কিছু হয়ে গেছে আর তারা বিন্দুমাত্র আন্দাজ করতে পারলো না। কয়েক ফোঁটা চোখের পানি ফেললেন তিনি। বজলুর প্রথমে নিদ্রর সাথে তৃপ্তির বিয়ে দিতে নারাজ হয়, কিন্তু পরে যখন শুনলো তৃপ্তি প্রেগনেন্ট তখন ওনার কথা বলার ভাষা হারিয়ে যায়। ফরহাদ বোঝায় বজলুরকে যে ওরা যদি সুখে থাকে তাহলে তারা বাধা দিয়ে কি করবে। শুধু শুধু দুজনের জীবন নষ্ট হবে। গাড়ির শব্দে ধ্যান ভাঙে সবার। সজীব সোফা থেকে নেমে দৌড় লাগায় বাড়ির বাইরে। সজীবের পিছু পিছু সবাই হাঁটা শুরু করে। তৃপ্তি গাড়ি থেকে নামতেই সজীব দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তৃপ্তিকে। তৃপ্তি অবাক হয়ে যায় সজীবকে দেখে। ভিতরে ভিতরে ভয় লাগা শুরু করলো তৃপ্তির। নিদ্রর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো সে। নিদ্র নিজেও বুঝতে পারছে না যে সে এখন কি করবে। হঠাৎ ঠাস করে চড় পড়ে নিদ্রর গালে। সবাই চমকে উঠে আমিনার দিকে তাকালো। নিদ্র আস্তে করে আমিনার হাত ধরতে নিল। খবরদার, আমাকে তুই ছবি না। এতদিনে মরে গেছি না বেঁচে আছি একবারও খোঁজ নিয়েছিস? নিদ্র বিনা বাক্যে আমিনাকে আস্তে করে জড়িয়ে ধরল। আমিনা হু হু করে কেঁদে উঠল। নিদ্রের চোখেও জল, কিন্তু মুখে তার হাসি। এদিকে সালমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তৃপ্তি। ভয়ে পুরো শরীর গরম হয়ে গেছে তার। কপালে ঘাম জমা হচ্ছে, কিন্তু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে সে। সালমা খানিক সময় মেয়েকে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করেন। গায়ে নীল কালারের একটা জামা, বোরখা নেই। সালমা শান্ত কণ্ঠে বলে ওঠেন, বোরকা কোথায়? গাড়ির ভিতরে গরম লাগছিল তাই খুলে ফেলেছি। তড়িঘড়ি করে বলে ওঠে তৃপ্তি। সালমা সরু চোখে তাকায় তৃপ্তির দিকে। মেয়ে ওনার ভয়ে হিম হয়ে গেছে, তিনি বেশ বুঝতে পারছেন। মুচকি হেসে আস্তে করে তৃপ্তিকে নিজের কাছে টেনে নেয় সালমা। তৃপ্তি খপ করে জড়িয়ে ধরে সালমাকে। মৃদু স্বরে বলে উঠল তৃপ্তি, আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমি আর কখনো তোমাকে এমন করে ধাক্কা দিব না। বিশ্বাস করো, তখন আমার মাথা ঠিক ছিল না। সালমা মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। অত
পর সবার রাগ অভিমান ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে সবাই। এরই মধ্যে নিদ্র সব বন্ধুরাও সেখানে এসে গেছে। বাড়ির ভিতরে এসে আশেপাশে তাকাতে লাগলো তৃপ্তি, কাউকে খুঁজছে এসে না দেখে আমিনার কাছে আসলো তৃপ্তি। এরপর আমিনার হাত ধরে টেনে দোতলায় নিজের রুমে নিয়ে আসলো। আমিনা শান্ত দৃষ্টিতে তাকালো তৃপ্তির দিকে। তৃপ্তি কোমরে 2 হাত দিয়ে বলল, কাজী কোথায়? আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছিলাম বিয়ের সব কিছু ঠিক করে রাখতে। আমি আমার বর নিয়ে আসছি। কাগজটা নিশ্চয়ই তুমি পেয়েছো। পাওয়ার কথা, না পাওয়ার কোনো যুক্তিই আসে না। তার উপর সকাল থেকে সুমিয়াপুর ফোনে মেসেজের উপর মেসেজ দিয়ে বলেছি সব কিছু ঠিক করেছো কি না। তুমি সুমিয়াপুর কাছে কি বললে? সব ঠিক করেছি। তাহলে এখন কাজী কোথায়? বিয়ে পড়াবে কে? আমি আর 1 সেকেন্ডও দেরি করতে চাই না। এক্ষুনি মানে এক্ষুনি বিয়ে করব। তৃপ্তির কথা শুনে আমিনা শুকনো ঢোক গিলল। ফরহাদকে তিনি অনেকবার বলেছেন এই নিয়ে, কিন্তু ফরহাদ তেমন একটা গুরুত্বই দেয়নি। আমিনা আমতা আমতা করে বলল, একমাত্র ছেলের বিয়ে, এখন ঘরমুখো করলে কি হবে বল? আমাদের এখনো কত লোক আছে। তোর বড় আব্বুর অনেক বিজনেস পার্টনার আছে, ওনাদের না বলে একমাত্র ছেলের বিয়ে কি করে? আমিনার কথা শুনে তৃপ্তি তেতে উঠে বলল, আমি কোনো কিছু শুনতে চাই না। আমি বিয়ে এক্ষুনি করব। একবার ভুল বুঝিয়ে অনেক কষ্ট পেয়েছি। আর না, তোমাদের বিজনেস দিয়ে তোমরা মুড়ি খাও, সেটা আমাদের বিয়ের দিকে টানবে না। বিজনেস বিজনেসের জায়গায়, পরে একটা পার্টি দিয়ে ওনাদের মানিয়ে দিবে, কিন্তু এখন বিয়ে হবে মানে বিয়ে হবে। আরে শুন তো আমার কথা, তোর বড় আব্বু। আমিনার কথা শেষ করার আগেই তৃপ্তি আমিনার সামনে এগিয়ে এসে দাঁত কটমট করে বলে উঠল, বেশি বকবে না। তাহলে বিয়ের পর ওই যে স্টার জলসা জি বাংলার নাটক দেখতে না, ঠিক ওই নাটকের ডাইনি বউগুলোর মতো আমি তোমার সাথে থাকবো। একটু শান্তি দিব না, সারাক্ষণ জ্বালিয়ে মারবো। এখন আমার সাথে নিচে যাবে আর সুন্দর মতো সবার সামনে আমাদের বিয়ের কথা বলবে। আজ এবং এক্ষুনি বলবে, এটা সাফ বলবে। তাহলে বিয়ের পর আর তোমাকে জ্বালাবো না। এই বলে তৃপ্তি আমিনার হাত ধরে আবারও নিজ রুম থেকে বেরিয়ে আসলো। আমিনা বিড়বিড় করে বলে উঠল, এখনই যা জ্বালাচ্ছিস, বিয়ের পর কি করবি আল্লাহ জানে। কিছু বললে? তৃপ্তি সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলে ওঠে। আমিনা মুচকি হেসে তড়িঘড়ি করে বলে ওঠে, না না না, কিছু বলিনি। যা বলেছি নিচে গিয়ে তা সবার সামনে বলবে, না হলে তোমার খবর আছে। এই বলে আমিনাকে নিয়ে নিচে এনে সবার সামনে দাঁড় করালো তৃপ্তি। আর সে আমিনার পিছনে দাঁড়ালো। এতক্ষণ নিদ্রর কাছ থেকে এই 3 মাস সে কোথায় ছিল এইসব শুনছিল সবাই। আমিনা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে তৃপ্তি আমিনার কোমরে চিমটি কাটলো। আমিনা তড়িঘড়ি করে খুব খুব করে কেসে নিজের উপস্থিতি জানান দেয়। সবাই তাকালো আমিনার দিকে। আমিনা এক হাতে কোমর ডলে আমতা আমতা করে বলে উঠল, আমিনার কথা শুনে ফরহাদ কেমন করে যেন তাকালো আমিনার দিকে। তিনি তো আগেই আমিনাকে বলে দিয়েছেন 2 দিন পর ওদের বিয়ে দেবেন। তোমাকে আমি আগেই বলেছি যে ওদের বিয়েটা 2 দিন পরে হবে, তাহলে এখন আবার এই কথা কেন? ফরহাদের কথা শুনে তৃপ্তি আবারও চিমটি কাটলো আমিনার কোমরে। আমিনা তড়িঘড়ি করে বলে উঠল, বাড়িতে তো তুমি থাকো না, সারাদিন তো অফিসে থাকো। বাড়ির ভেতরে কি হবে সেটা তুমি কি করে বুঝবে? বাড়িতে তো আমি থাকবো, সব জ্বালা আমাকেই সহ্য করতে হবে। আমি এখন জ্বালা চাই না, আমি এখন ওদের বিয়ে দিতে চাই, মানে এখনই। আমিনার এমন জোরদার কথা শুনে ফরহাদ চুপসে গেল। তৃপ্তি পেছনে দাঁড়িয়ে মিটমিট করে হাসতে লাগলো। নিজের কেমন যেন সন্দেহ হচ্ছে। সে আমিনাকে ওপর থেকে নিচ পর্যন্ত পরখ করলো। তৃপ্তির একটা হাত আমিনার কোমরে দেখে তৃপ্তির মুখের দিকে তাকালো নিদ্র। সাথে সাথে তৃপ্তির চোখ মারল। নিদ্র যা বোঝার সে বুঝে গেল। মুখের ওপর হাত দিয়ে হাঁটুতে কোনোই ঠেকালো সে। এই মেয়ে তাকে শান্তিতে বাঁচতে দেবে না। সবার স্তব্ধতা দেখে তৃপ্তি আবারও আমিনার কোমরে চিমটি কাটল। আমিনা ফরহাদের দিকে তাকিয়ে বলে উঠল, বসে আছো কেন? সবাইকে নিয়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। ফরহাদ কিছু বলতে যেতে নিলে আমিনা হাত উঁচু করে থামিয়ে দিল তাকে। আমি আর কিছু শুনতে চাই না, যা বলেছি তাই করো। আমার বিজনেস পার্টনারদের পরে একদিন পার্টি দিয়ে জানিয়ে দেব। এখন ওদের বিয়ে আজ হবে। ফরহাদ আবারও চুপ মেরে গেল। আমিনা বজলুর আর সালমার দিকে তাকিয়ে বলল, তোমাদের কিছু বলার আছে?
আমিনার কথা শুনে বজলুর মাথা নিচু করে দুই দিকে মাথা নাড়ালো। ওনার কিছু বলার নেই। সালমা মনে মনে ছিছি করছেন। যাকে এতদিন ভাই দেখেছে আজ তাকে বেয়াই ডাকতে হবে, যাকে এতদিন ভাবি ডেকে আসছে আজ তাকে বেআইন ডাকতে হবে ভেবেই ওনার মাথা চক্কর দিয়ে উঠছে। গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছেন তিনি। সবাই সম্মতি দেখে তৃপ্তি টুকুস করে আমিনার গালে একটা চুমু বসিয়ে সেখান থেকে পালালো। তৃপ্তি জানে আমিনাই পারবে সবাইকে রাজি করাতে। সবার বড় আমিনা, তাই ওনার কথার উপরে কেউ আর কথা বলবে না। ফরহাদ তো সব সময় আমিনার কথার নিচে থাকে। রুমে এসে দরজা লাগিয়ে বেডের উপর টান টান হয়ে শুয়ে পড়ল তৃপ্তি। আজ তার সব কিছু পরিপূর্ণ হবে। রাত 10টা বাজে। লাল টুকটুকে লেহেঙ্গা পরে নিদ্রার রুমে বসে আছে তৃপ্তি। লিয়ার দেওয়া সে লেহেঙ্গাটা পরেছে সে। তৃপ্তির পাশে নীলা, সুমি আর জুই বসে গল্প করছে। আর কিছুক্ষণ পর হাহা করে হেসে উঠছে সবাই। নীলা বিকেলের দিকে আসছে ইমনকে নিয়ে, আর জুই সন্ধ্যায় আসছে। বিয়েটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে। জুই নিজের হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে বলল, আমার সময় হয়ে গেছে, এবার যেতে হবে। পাপা ফোন করছে বারবার। জুইয়ের কথা শুনে সবাই তাকালো তার দিকে। তৃপ্তি ভ্রু নাচিয়ে বলে উঠল, আজ কোথাও যাওয়া হচ্ছে না তোর। আঙ্কেলকে বলে দে যে আজ তুই আমাদের এখানে থাকবি। না মানে প্লিজ মাইন্ড করিস না, আমাকে এখন যেতেই হবে। সকাল ভোর বরিশালের উদ্দেশ্যে রওনা দেব আমরা। তোকে তো বলেছি যে আমি এসে থাকতে পারবো না, কিছুদিনের জন্য বরিশাল যাব, খুবই জরুরি। কিছুটা ইনোসেন্ট মুখ করে বলল জুই। তৃপ্তি কিছু একটা ভেবে বলে উঠল, আমরা মুসলিম আর তুই হিন্দু, তাই থাকতে চাচ্ছিস না, তাই না? তৃপ্তির কথা শুনে জুই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এই মেয়েকে সে কি বলল আর এই মেয়ে কি বুঝলো? তৃপ্তির মাথায় গাঁটটা মেরে জুই বলে উঠল, আপনি একটু বেশি বুঝতেছেন ম্যাডাম। যদি আমি হিন্দু আর মুসলিমের ভেদাভেদ খুঁজতাম তাহলে কি এখানে আসতাম আর খাবার খেতাম? একটু কম বোঝার চেষ্টা করেন, বুঝেছেন? জুইয়ের কথা শুনে তৃপ্তি ঠোঁট উল্টে তাকিয়ে রইল জুইয়ের দিকে। নীলা আর সুমি জুইয়ের কথায় মুগ্ধ হলো। সব হিন্দু আর মুসলিম যদি নিজেদের মধ্যে মানিয়ে নিত তাহলে আর এই দেশে মারামারি হতো না। পুড়তো না হিন্দুদের মন্দির, ভাঙতো না মুসলমানদের মসজিদ। সবাই ভাই ভাই হয়ে সমাজের মাঝে ঘুরে বেড়াতো। না থাকতো কোনো রক্তারক্তি, না থাকতো মারামারি। সবাই সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু এই সমাজের কিছু নিকৃষ্ট মানুষের জন্য আজ এই সমাজ দূষিত। তৃপ্তির কাছ থেকে বিদায় নিয়ে জুই চলে গেল। নীলা আর সুমি বসে গল্প করতে লাগলো তৃপ্তির সাথে। এইদিকে নিদ্রকে নিয়ে ওর সব বন্ধুরা মেতে আছে। বেচারা নিদ্র চুপচাপ বসে আছে বেঞ্চের ওপর। তার পকেটে খালি করেছে ওর সব বন্ধুরা। আর রাস্তা দিয়ে যে যাচ্ছে তাকেও ডেকে ডেকে এটা সেটা দিচ্ছে ফ্রিতে, যেন দান করছে ওরা সবাইকে। ভাই, দান দেওয়া শেষ হলে এবার লিস্ট দে, আমি বাসায় যাব। 11টা বেজে আসছে। নিদ্রর কথা শুনে সবাই থমকে দাঁড়িয়ে গেল। এরপর নিদ্রর দিকে ঘুরে তাকালো সবাই। নিদ্র ভ্যাবা চাকা খেয়ে গেল। এমনভাবে ওদিকে তাকানোর কি হলো? জ্যাক একটু এগিয়ে এসে নিদ্রকে বলল, তুই এক কাজ কর, তুই বাসায় চলে যা, আমরা কাল সকালে তোকে লিস্ট পাঠিয়ে দিব। নিদ্র শুকনো ঢোকিল। এই বলে সুজন একজন রিক্সাওয়ালাকে ডেকে বড় এক প্যাকেট ম্যাগি নুডলস তার হাতে দিয়ে বলল, দান করো ভালো, তোর বিয়ে উপলক্ষে দান করলে পূর্ণ হবে, সবাই তোদের দোয়া করবে। অতএব তুই বাসায় চলে যা, আর আমরা দান করি। সুজনের কথা শুনে নিদ্র 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। আর 1 সেকেন্ডও সেখানে বসলো না সে। বাসায় এসে ধীরে ধীরে নিজের রুমের দিকে হাঁটা ধরল নিদ্র। রুমের সামনে আসতেই নীলা আর সুমি এসে দাঁড়ালো তার সামনে। নিদ্র তো ভেবেছিল এরা এতক্ষণ চলে গেছে, কিন্তু এদের এখানে দেখে মাথায় হাত দিল সে। এদের ম্যানেজ করবে কি দিয়ে? তার পকেট তো ফাঁকা। নীলা নিদ্রর দিকে হাত বাড়িয়ে বলে উঠল, 10,000-এর 1 টাকাও কম নেব না। আমার সমস্ত কসমেটিক দিয়েই অনেক কষ্টে সাজিয়েছি, অতএব টাকা কম নেওয়ার প্রশ্নই আসে না। আমার কাছে এখন টাকা নেই, কাল এসে নিয়ে যাস। নিদ্র সোজা সাপটা বলে উঠল। নীলা মুখ বাঁকিয়ে বলল, এমন ধান্দাবাজি আমার সাথে চলবে না। কাল আবার বলবে পরশু। আরে ভাইয়া দিয়ে দিন না, এমন করছেন কেন? আমাদের ছোট্ট বোন হিসেবে মনে করে দিয়ে দিন। নিদ্র 2 আঙুল দিয়ে কপাল ডলে বলল, এত টাকা কি মানুষ সাথে নিয়ে ঘোরে? তাহলে এতক্ষণই বিষয়টা বুঝলাম। ঠিক আছে, রুমে এসে দাও। এই বলে নীলা রুমে ঢুকে পড়ল। সাথে সুমিও। নিদ্র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে রুমে প্রবেশ করলো। এরপর নিজের বেডের দিকে এক পলক তাকালো।
দেখলো তৃপ্তি ইয়ার লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। নিদ্র মুচকি হেসে কাবাটের কাছে গেল। তারপর কাবাট খুলে 8,000 টাকা পেল। সে 8,000 টাকা দিয়ে কোনো মতেই নীলা আর সুমিকে বিদায় করলো সে। এরপর রুমের দরজা লাগিয়ে বেডের কাছে আসলো নিদ্র। তৃপ্তি বেড থেকে নেমে আসলো নিদ্রকে সালাম করতে। আমিনা শিখিয়ে দিয়েছে তৃপ্তিকে। তৃপ্তি সালাম করার আগেই নিদ্র তৃপ্তির 2 বাহুতে ধরে বলল, তোর স্থান সবসময় আমার এখানে। এই বলে নিদ্র তৃপ্তিকে নিজের বুকে টেনে নিল। তৃপ্তিও নিদ্রকে জড়িয়ে ধরল। কখনো ছেড়ে যাবে না তো আমায়? আমি যদি কখনো তোমায় ভুল বুঝি তাহলে তুমি আমায় ভুল ভাঙিয়ে দিও, তবুও কখনো দূরে চলে যেও না। বিশ্বাস কর, থাকতে পারবো না তোমাকে ছাড়া। এই 3টা মাস অনেক কষ্ট হয়েছে আমার, প্রতিটা রাত তোমার কথা ভেবে কেঁদেছি। তৃপ্তির কথা শুনে নিদ্র মুচকি হাসলো। এরপর তৃপ্তিকে নিজের থেকে ছাড়িয়ে বলল, আরে কোথাও যাবো না মাইজান, এবার আপনি ভুল বুঝেন। আর যা ইচ্ছা মনে করেন, আপনাকে আর ছাড়ছি না। এখন চুপ করে বেডের উপর বসে থাকেন, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে নিদ্র তৃপ্তিকে বেডের ওপর বসিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল নিদ্র। এরপর বেডের ওপর উঠে বসলো। তৃপ্তি ঠোঁট ফুলিয়ে বলে উঠল, লাইট অফ করলে কেন? আমাকে দেখবে না কত সুন্দর করে সাজিয়েছে নীলা আপু? আর আমি ফ্রেশ হব, এগুলো পরে কি করে ঘুমাবো? নিদ্র আস্তে করে তৃপ্তির ডান হাতটা নিজের হাতে নিল। এরপর নিজের ঠোঁট জোড়া তাতে ছুঁয়ে দিল। তৃপ্তি থমথমে খেয়ে টান দিয়ে সরিয়ে নিতে চাইল, কিন্তু নিদ্র ছাড়ল না। তৃপ্তি কিছু বলতে নিল, কিন্তু তার আগেই নিদ্র বলে উঠল, আমার বউ এমনিতে অনেক সুন্দর, তার সাজে মুখটা দেখলে আমি পাগল হয়ে যাব, তাই লাইট অফ করে দিয়েছে। এত তাড়াতাড়ি পাগল হতে চাই না আমি, আর ফ্রেশ পরে হবে। এখন চুপচাপ শুয়ে পড়, আমি আমার বাবুর কাছে তার মাম্মামের নামে নালিশ করব। অনেক জ্বালিয়েছে আমাকে সে। এই বলে নিদ্র তৃপ্তিকে শুইয়ে দিল। এরপর তৃপ্তির পেটের কাছে মুখ নিয়ে নালিশ করতে লাগলো। তৃপ্তি খিলখিল করে হেসে উঠছে নিদ্রর কথা শুনে। দেখতে দেখতে পেরিয়ে গেছে 1টা বছর। সকাল 6টা বাজে। লন্ডনের বেডরুমে শুয়ে আছে নিদ্র, আর তার ডান পাশে ছোট একটা কিউট বেবি শুয়ে হাত পা নেড়ে খেলা করছে, আর বাম পাশে তৃপ্তি নিদ্রর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। নিদ্র আস্তে করে তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিয়ের 1 সপ্তাহের মাথায় ফরহাদ নিদ্র আর তৃপ্তিকে লন্ডনে পাঠিয়ে দেয়, নিদ্রর মামার কাছে, মানে লিয়াদের এখানে। বিয়ের আগে মেয়ে প্রেগনেন্ট ছিল, এটা সমাজের মধ্যে কানাঘুষো হোক এটা চান না ফরহাদ। তাই তিনি বুদ্ধি করে নিদ্র আর তৃপ্তিকে লন্ডন পাঠিয়ে দেন। এই 1 বছর ধরে লন্ডনে আছে নিদ্র আর তৃপ্তি। ফোনের শব্দে ধ্যান ভাঙল নিদ্রর। বাম পাশে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল সে। তৃপ্তি একটু নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে গেল। নিদ্র ফোন হাতে নিয়ে দেখলো আমেনা কল করেছে। মুখে হাসি ফুটে উঠল নিদ্রর। কল রিসিভ করতেই ফোনের স্ক্রিনে আমেনার মুখটা ভেসে ওঠে। এখনো শুয়ে আছিস? 9টায় ফ্লাইট তোদের, ভুলে গেছিস? ওহ মম, এখানে এখন 6টা বাজে, আর এয়ারপোর্ট তো কাছে, মাত্র 20 মিনিট সময় লাগবে যেতে। আমেনার অবাক হওয়ার মুখের ভঙ্গি দেখে বলে ওঠে নিদ্র। নিদ্রর কথা শুনে আমেনা বলল, আচ্ছা বুঝলাম, এখন আমার নানু ভাইকে দেখাতো কি করছে, একটু দেখি। দেখো দেখো, সারাক্ষণ আমাকে চালিয়ে মারছে তোমার নানু ভাই। ওর মাম্মা মারতে কিছুই যায় আসে না। মহারানী সারাদিন ফোন দেখবে আর পরে পরে ঘুমাবে। খাওয়াটা পর্যন্ত আমাকে খাইয়ে দিতে হয়। ও নিজের হাতে খাবার খাবেই না। এদিকে বেবির ডায়পার হাতে যাবতীয় যত কাজ আছে সব আমাকে দিয়ে করাচ্ছে। মানে রানীর হালে আছেন উনি। এদের মা ছেলের টর্চারে আমি শেষ হয়ে যাচ্ছে। পেটে থাকাকালীন অনেক নালিশ করেছে ওর মাম্মামের নামে, সেটারই প্রতিশোধ নিচ্ছে এখন বাইরে এসে। বকতে বকতে বেবির সামনে ফোন ধরল নিদ্র। আমিনা ছেলের কথা শুনে হেসে উঠলেন। ছেলে ওনার বেবি আর বেবির মাম্মামকে সামলাতে সামলাতে শেষ। উলে আমার নানু ভাই, কি করছি আমার নানু ভাইটা? বাবাইকে অনেক জ্বালাচ্ছে বুঝি? এইরকম আরও অনেক কথা বলতে লাগলো আমিনা। নিদ্র বেবির সামনে ফোন ধরে রাখছে। আমিনা বেবির সাথে ফোনের মধ্যে দুষ্টুমি করতে লাগলো। বেবিটা হাত পা ছুঁড়ে ফোনটা ধরার চেষ্টা করছে আর খিলখিল করে হাসছে। বেবির বয়স 6 মাস হয়েছে। তৃপ্তি তার ছেলের নাম মুগ্ধ রেখেছে। এদিকে নিদ্র নাম রেখেছে পূর্ণ, আমিনা রেখেছে অনিক, সালমা রেখেছে রুদ্র। মানে সবাই নিজেদের মন মতো বেবির নাম রেখেছে। আমিনা ফোন দিয়ে অনিক অনিক বলে ডাকে, সালমা ফোন দিয়ে রুদ্র রুদ্র বলে ডাকে। মানে সবাই নিজেদের দেওয়া নাম দিয়েই বেবিকে ডাকছে। কিন্তু তৃপ্তির সাফ কথা, জন্ম নিবন্ধনে তার ছেলের নাম মুগ্ধ হবে। এছাড়া অন্য নাম দিলে সে জন্ম নিবন্ধন পুড়িয়ে দেবে। আমিনার
সাথে কথা শেষ করে কল কেটে দিল নিদ্র। এরপর ফোনটা পাশে রেখে তৃপ্তির দিকে তাকালো, দেখলো তৃপ্তি নিদ্রর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। নিদ্র অবাক হয়ে গেল, এই মেয়ের ঘুম ভাঙলো কখন? এখন তার কান ঝালা ফালা করে দেবে। নিদ্র কিছু বলার আগে তৃপ্তি দাঁত কটমট করে বলল, আম্মুর কাছে আমার নামে নালিশ দেওয়া হচ্ছিল তাই না? তৃপ্তির কথা শুনে নিদ্র আমতা আমতা করে বলতে লাগলো, আরে না না, আমি তো এমনি আম্মুর সাথে কথা। আই চুপ, মিথ্যা কথা বলবে না। আমি সব শুনেছি। আমি বসে বসে খাই, তুমি বেবি আর আমাকে সামলাও, তাই না? তুমি তো সুযোগ খুঁজছিলে কখন আমি ঘুমাবো আর কখন তুমি আম্মুর কাছে কল করে আমার নামে নালিশ করবে। এখন নালিশ করেছো, শান্তি হয়েছে তো? নাকি এখনো মন ভরেনি? আরও কিছু বলার বাকি আছে? আমি জেগে থাকলে তো কিচ্ছু বলতে পারবে না, তাই আমার ঘুমানোর অপেক্ষা করছিলে? এরকম আরও অনেক কথা বলতে লাগলো তৃপ্তি। নিজ দু হাত নিজের কান চেপে ধরে চোখ বুঝে নিল। এখন কিছু বললে আরও অনেক কথা শুনতে হবে তাকে। এই 1 বছরের সংসার জীবনে জ্বালিয়ে মেরেছে নিদ্রকে মেয়েটা। হঠাৎ তৃপ্তি নিদ্রর হাত কামড়ে ধরল। নিদ্র তাড়াতাড়ি চোখ খুলে তৃপ্তি থেকে নিজের হাত ছাড়ালো। নিজ কিছু বলার আগে তৃপ্তি বলে উঠল, নালিশ দেওয়ার সময় মনে ছিল না যে আমাকে তো পরে অনেক কথা শুনতে হবে? এখন হাত দিয়ে কান ধরে রাখছো কেন? শুনতে ভালো লাগছে না? নিদ্র তৃপ্তির থেকে মুখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। বিয়ে মানে প্যারা। আগে যদি সে বুঝতো যে সংসার জীবন অনেক কঠিন, তাহলে এই মেয়েকে কখনোই সে বিয়ে করতো না, ধারে কাছেও যেত না। শুধু এই মেয়ে না, কোনো মেয়েরই ধারে কাছে সে যেত না। নিদ্রর কালো মুখটা দেখে তৃপ্তি ভেতরে ভেতরে হাসতে লাগলো। লোকটাকে এমন দেখলে তৃপ্তির খুব মায়া হয়, আবার ভালোও লাগে। তৃপ্তি আস্তে করে একটু নিদ্র থেকে সরে এলো। এরপর নিদ্রর মুখের দিকে এগিয়ে গেল। নিদ্রর মনে মনে লাড্ডু ফুটতে লাগলো। আজ 2 দিন ধরে কিচ্ছু পাচ্ছে না সে, এখন হয়তো কিছু একটা পাওয়া যাবে। কিন্তু না, কিচ্ছু হচ্ছে না কেন? মাথা ঘুরিয়ে তৃপ্তির দিকে তাকালো নিদ্র। দেখলো তৃপ্তির মুখটা একদম তার মুখের সামনে। নিদ্র খুশিতে 2 হাত দিয়ে তৃপ্তিকে জড়িয়ে ধরতে নিলে তৃপ্তি বলে উঠল, কি ভেবেছো কিস করব? প্রশ্নই আসে না। আমার নামে নালিশ দেওয়ার আগে ভাবা উচিত ছিল আগামী 2 দিনও কিচ্ছু পাবে না। এখন উঠে বারান্দা থেকে বেবির জামা কাপড়গুলো এনে লাকেজে পুরে নাও, আর সুন্দর দেখে জামা আর প্যান্ট বেডের উপর রাখবে বেবিকে পরানোর জন্য। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে যেন সব রেডি দেখি। এই বলে তৃপ্তি উঠে চলে গেল। নিদ্রর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বেবির দিকে তাকিয়ে বলে উঠল, তোর মাম্মা এমন কারণে একটু আদর করে না, আদর করতেও দেয় না। নিজের ইচ্ছে মতো আসে, নিজের ইচ্ছে মতো আবার দূরে চলে যায়। আই তুমি গেলে বেবির জামা কাপড় আনতে। ওয়াশরুম থেকে তৃপ্তির চিৎকার শুনে নিদ্র কপাল চাপড়ায়। যাচ্ছে। দাঁত কটমট করে বলে উঠল নিদ্র। এরপর বেড থেকে নেমে বারান্দায় চলে গেল। বারান্দা থেকে নিজের আর বেবির সব জামা কাপড় এনে লাগেজে পুরে নিল। তৃপ্তি ওয়াশরুম থেকে বেরোতেই গত পায়ে ওয়াশরুম চলে গেল নিদ্র। তৃপ্তি সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। এরপর বেবিকে তৈরি করে নিজে তৈরি হয়ে নিল। এমন সময় লিয়ার আম্মু লুয়ানা বেগম সেখানে আসলো। তিনি এসে দরজা ঠক ঠক আওয়াজ করলেন। তৃপ্তি গিয়ে দরজা খুলে দিল। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং মামুনি। এই বলে লুবানা বেগম রুমের ভিতরে আসলেন, হাতে ওনার সকালের নাস্তার ট্রে। তৃপ্তি তা দেখে বলে উঠল, আপনি এত কষ্ট করতে গেলেন কেন আন্টি? আমরা নিচে গিয়ে সবাই একসাথে খেতাম। লুবানা বেগম হাত থেকে নাস্তার ট্রেটা টেবিলের ওপর রেখে দিলেন। এরপর তিনি বেবির কাছে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে বললেন, সবাই খাওয়া শেষ, তোমাদের আঙ্কেল অফিসে চলে গেছে, জরুরি মিটিং আছে। যাওয়ার আগে বলেছেন তোমাদের বিদায় জানিয়ে দিতে। তোমাদের রুমের কাছে এসে দরজা লক পেয়েছেন উনি। আর লিয়া এখনো ঘুম থেকে উঠেনি। লুবানা বেগমের কথা শুনে ছোট্ট করে ও করল তৃপ্তি। এরপর বেডের পাশে লুবানা বেগমের পাশে গিয়ে বসলো। লুবানা বেগম বেবির সাথে দুষ্টুমি করতে লাগলো। তৃপ্তি লুবানা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, লিয়াপুকে বিয়ে দিবেন না আন্টি? ওনার বয়স তো আর কম হচ্ছে না। তৃপ্তির কথা শুনে লুবানা বেগম ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। এরপর মেঝেতে চোখ রেখে লুবানা বেগম বলে উঠলেন, এই লন্ডনে মেয়েকে কার কাছে বিয়ে দেব? ভয় হয় মেয়েটাকে নিয়ে। বড় মেয়েটাকে অকালে কিছু জঘন্য পশুর হাতে জীবন দিল, বিচার পাইনি এখনো, খুঁজেই পাওয়া যায়নি পশুদের। এখন এই একটাই মেয়ে আমার, কার কাছে ওকে বিয়ে দিয়ে শান্তি পাবো? ছেলেটা সকাল হলে ওর আব্বুর সাথে অফিসে চলে যায়, ফিরে অনেক রাতে। ভয় থাকি আমি সারাদিন।
তৃপ্তির খুব মন দিয়ে শুনছিল লুবানা বেগমের কথাগুলো। এই পর্যায়ে এসে তৃপ্তি লুবানা বেগমের বাম হাতের ওপর নিজের ডান হাত রেখে বলল, আমার চেনা একটা ভালো ছেলে আছে আন্টি, আপনি দেখেছেন ওনাকে। আপনি যদি সম্মতি দেন তাহলে আমি ছেলের পরিবারকে বিষয়টা জানাবো। তৃপ্তির কথা শুনে লুবানা বেগম অবাক হয়ে বলে উঠল, আমি দেখেছি। কোন ছেলে? ওই যে কিছুদিন আগে ওনার 3 জন বন্ধু আসছিল। কার বন্ধু আসছিল? ওহ, নির্জর কথা বলছো? হ্যাঁ, ওনার কথা বলছি। ওনার একটা বন্ধু আছে, নাম সুজন। এখনও ভাইয়া বিয়ে করেননি। বিয়ের জন্য ভাইয়ার পরিবারের মেয়ে খুঁজছে। এখন আপনি যদি সম্মতি দেন তাহলে আমি ভাইয়ার পরিবারকে বিষয়টা জানাবো। কিন্তু আরে আন্টি, ছেলে একেবারে খাঁটি সোনা, কোনো কিন্তু না। বাবা মায়ের একমাত্র ছেলে। ছোট একটা বোনও আছে, কিন্তু এখনো বিয়ে হয়নি। তবে কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। আপনি শুধু সম্মতি দিন, আমি আজই যাওয়ার আগে তাদের বিষয়টা জানিয়ে দেব। তারপর আপনারা নিজেদের মধ্যে দেখাশোনা কথাবার্তা বলে নেবেন। আচ্ছা, ঠিক আছে, সে আমি একটু ভেবে তোমাকে জানাচ্ছি। এখন তুমি নাস্তা খেয়ে নাও। সুজি বানিয়ে এনেছি, নানু ভাইকেও খাইয়ে দাও। সে ওর বাবাই খাইয়ে দেবে। এখন আমি যা বলেছি আপনি ভাবুন, আর চটপট আমাকে জানান। আচ্ছা। এই বলে লুবানা বেগম বেবিকে তৃপ্তির কোলে দিয়ে একটু হেসে রুম থেকে চলে গেল। তৃপ্তি বেবিকে নিয়ে দুষ্টুমি করতে লাগলো। হঠাৎ বেবিটা হাত পা ছুটতে ছুটতে তৃপ্তির গালে ঠাস করে জল লাগিয়ে দেয়। তৃপ্তি ইয়া বড় হাঁ করে তাকালো বেবির দিকে। বেবিটা খিলখিল করে হাসছে। এমন সময় নিদ্র ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে আসলো। তৃপ্তি নিদ্রর দিকে তাকিয়ে বেবিকে কোল থেকে বেডের ওপর শুইয়ে দিল। এরপর 2 হাত মুঠি করে চোখ ডলতে ডলতে কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, আমি এই বেবি রাখবো না, আমি এই বেবি রাখবো না। বেবি আমাকে চড় মেরেছে, এই বেবি আমার কথাই শুনবে না। তৃপ্তির কথা শুনে নিদ্র অবাক হয়ে বেবির দিকে একবার তাকালো। এরপর আবারও তৃপ্তির দিকে তাকালো। এইটুকু বাচ্চা কি করে কাউকে চড় মারতে পারে নিদ্রর মাথায় আসছে না। টেবিলের উপর নাস্তার ট্রেটা দেখে নিদ্র হাত থেকে টাওয়ালটা বারান্দায় গিয়ে মেলে দিল। এরপর রুমে এসে বেবিকে কোলে তুলে নিয়ে বেডের ওপর বসলো। তারপর দাঁত কটমট করে বলল, যত সব নাটক, ছেলেকে খাওয়াতে পারবে না সেটা না বলে নাটক জোরে দিয়েছে। এই বলে নিদ্র সুজের বাটি থেকে চামচ তুলে বেবিকে খাওয়ানোর চেষ্টা করতে লাগলো। তৃপ্তি গোল গোল চোখ করে তাকালো নিদ্রর দিকে। লোকটা তার কথা বিশ্বাস করলো না। তৃপ্তি ইনোসেন্ট মুখ করে বলে উঠল, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, বেবি চড় দিয়েছে। এই দেখো, গালের এই খানিকটা চড় লেগেছে। গালটা এগিয়ে দেখলো তৃপ্তি। নিদ্র তৃপ্তির দিকে না তাকিয়ে বেবিকে চামচ করে সুজি তুলে নিয়ে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তৃপ্তি পাত্তা পাচ্ছে না দেখে এগিয়ে গেল নিদ্রর দিকে। এরপর গোল হয়ে বসে ঠোঁট উল্টে আদুরে কণ্ঠে বলল, বেবির মাম্মামকে খাইয়ে দিবে না? বেবির মাম্মামের খুব খিদে পেয়েছে, পেটের মধ্যে ঠাডা পড়ার আওয়াজ হচ্ছে, গুরুম গুরুম গুরুম। নিদ্র ঠোঁট টিপে কোনো মতে নিজের হাসি আটকালো। এরপর গম্ভীর মুখ করে তৃপ্তির দিকে তাকিয়ে নিদ্র বলল, বেবির বাপেরও কিন্তু খেতে পায়, তখন কেউ এসে আদর করে বেবির বাবাকে খেতে দেয় না। সারাদিন বকর বকর করে বেবির বাবার মাথা থেকে খেয়ে নেয়, তাকে দিয়ে বেবির সমস্ত কাজ করায়। খোটা দিচ্ছ? ঠোঁট উল্টে বলে উঠল তৃপ্তি। নিদ্র ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। কাকে কি বলছে সে? এই মেয়ে সারাক্ষণ ঝগড়ার দিকে কথা টেনে নিয়ে যায়। নিদ্র চামচ হাত থেকে রেখে নাস্তার প্লেট থেকে খাবার হাতে নিল। এরপর তৃপ্তির মুখের সামনে ধরলো। তৃপ্তির মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে উঠল, খাবো না, আমাকে খোটা দেওয়া হয়েছে। না খেলে আমি আর দ্বিতীয়বার খাবার তুলে ধরবো না। নিদ্রর কথা শুনে তৃপ্তি তাড়াতাড়ি সামনের দিকে ঘুরে খাবার মুখে পুরে নিল। শুধু শুধু সকালের এইটুকু নাস্তার জন্য সে হাত হলুদ করবে না। কত কষ্ট করে স্বামীর হাতে খেয়ে নিজের হাত সুন্দর রেখেছে, সুন্দর হাত হলুদ করতে চায় না সে। নিদ্র ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বেবি আর বেবির মাম্মামকে খাইয়ে দিতে লাগলো। বিকেল 3টে বাজে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে ফরহাদ, বজলুর, আমিনা, সালমা, সজীব, জ্যাক আর রাহুল। সবাই দাঁড়িয়ে নিদ্র আর তৃপ্তির জন্য অপেক্ষা করছে। এমন সময় বেবিকে কোলে নিয়ে এয়ারপোর্টের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো তৃপ্তি। আর তার পেছনে নিদ্র ব্যাগপত্র নিয়ে আসতে লাগলো। সজীব তৃপ্তিকে দেখেই দৌড় দিল। তৃপ্তির ভাইকে দৌড়ে আসতে দেখে বলে উঠল, আস্তে আস্তে, তোর ভাগিনা ঘুমিয়ে আছে, এখন জেগে গেলে অনেক কান্না করবে। সজীব আস্তে করে এসে তৃপ্তির সামনে দাঁড়ালো। তৃপ্তি বেবিকে কোলে নিয়ে একটু ঝুঁকে ভাইয়ের কপালে অধর জোড়া ছুঁয়ে দিল। সজীব হেসে বলে উঠল, তো আমাকেও কোলে দাও আপু। তোকে এখনো কোলে নিতে হয়? আর তুই রুদ্রকে কোলে নিবি?
বলতে বলতে তৃপ্তির কাছে এসে দাঁড়ালো সালমা। সালমার পিছু পিছু সবাই এসে দাঁড়ালো। সজীব গাল ফুলিয়ে নিল মায়ের কথা শুনে। সে এবার ক্লাস 6-এ পড়ে, এমনটা না বললেও পারত ওর আম্মু। সবার সামনে লজ্জা দিল। সজীবের দিকে তাকিয়ে সবাই হেসে উঠল। এমন সময় বেবির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই কান্না করা শুরু করে দিয়েছে সে। এবার ঘটলো এক বিপত্তি। বেবিকে কান্না করতে দেখে আমিনা আর সালমা দুজনেই হাত তুলে বেবিকে নিজের কাছে দিতে বলল। তৃপ্তি পড়ে গেল দ্বিধার মধ্যে। সে এখন কার কোলে প্রথমে বেবিকে দেবে? সবাই চাতক পাখির মতন তাকিয়ে রইল তৃপ্তির দিকে। নেত্র মনে মনে হাসতে লাগলো। জানো, এবার আটকে গেছে ফাঁদে। কিন্তু তৃপ্তি ঘটিয়ে বসলো অন্য কিছু। সে আমিনা আর সালমার দিকে তাকিয়ে বলে উঠল, তোমাদের কারো কোলে আমি বাবুকে দেব না। আমার বাবু আমার কাছে থাকবে, তোমরা তোমাদের বাবুদের সামলাও। এই বলে তৃপ্তি মুখ বাঁকিয়ে তাদের সামনে থেকে সরে গাড়ির দিকে হাঁটা ধরল। নিদ্র মাথা চুলকাতে লাগলো। কি করলো এই মেয়েটা? দুজন মানুষকে হতাশ করে দিল। জ্যাক এসে নিদ্রকে ধাক্কা মেরে বলে উঠল, শালা, এই 1 বছরে দেখছি বিদেশে গিয়ে অনেক চেঞ্জ হয়ে গেছিস। ভাবি বুঝি অনেক আদর করেছে। জ্যাকের ফিসফিস করা কথা শুনে নিদ্র হতাশ ভঙ্গিতে তাকালো জ্যাকের দিকে। জ্যাক ঠোঁট টিপে হাসছে। আমিনা এসে নিদ্রর মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, কেমন আছিস বাবা? দেখতে পাচ্ছ কেমন আছে। নিদ্রর দিকে এতক্ষণ যাবৎ কেউ ঠিক মতো খেয়াল করেনি, কিন্তু এই পর্যায়ে সবাই নিদ্রর দিকে ভালো করে তাকালো। নিদ্র 2 হাতে 2টা লাগেজ, ডান কাঁধে তৃপ্তির ব্যাগ ঝুলছে। জ্যাক আর রাহুল উচ্চ স্বরে হেসে গড়াগড়ি খেতে লাগলো একে অপরের গায়ের উপর। তার সাথে সাথে সবাই হেসে উঠল। তৃপ্তির মুখ বাঁকালো। এত হাসার কি হলো এখানে? স্বামী না হয় স্ত্রীর একটু সেবা করছে, এর থেকে তো বেশি কিছু না। সামান্য একটা হাত ব্যাগই তো কাঁধে নিয়েছে, এত হাসার কি হলো? ফরহাদ এগিয়ে গিয়ে নিদ্রর হাত থেকে একটা লাগেজ নিয়ে বলল, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার মানে হয় না, বাড়িতে গিয়ে সবাই কথা বলবে, এখন গাড়িতে ওঠো। ফরহাদের কথা মতো সবাই গাড়ির দিকে রওনা দিল। অতঃপর গাড়িতে উঠে বসলো সবাই। তৃপ্তি, আমিনা, সালমা, নিদ্র আর সজীব একটা গাড়িতে উঠেছে, আর ফরহাদ, বজলুর, জ্যাক, রাহুল অন্য একটা গাড়িতে উঠেছে। নিদ্র গাড়ি ড্রাইভ করছে আর তার পাশে সজীব গাল ফুলিয়ে বসে আছে। তৃপ্তি পেছনের মধ্যেখানে বসে আছে। তার 2 পাশ থেকে আমিনা এবং সালমা দুইজনই বেবির সাথে দুষ্টুমি করছে। বেবিটা এত সময় কান্না করছিল, কিন্তু এখন হাসছে। বেশ অনেকটা সময় পর বাড়িতে এসে পৌঁছালো সবাই। বাড়িতে আস্তে আস্তে বেবিটা আবারও ঘুমিয়ে গেছে। নিদ্র, তৃপ্তি আর বেবিকে রুমে পাঠিয়ে দিল আমিনা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে। নিদ্র রুমে এসে ধপ করে বেডের ওপর শুয়ে পড়ল। তৃপ্তি কপাল কুঁচকে তাকালো নিদ্রর দিকে, এরপর রাগী কণ্ঠে বলে উঠল, এত দূরে জার্নি করে আসছো, শরীরে জীবনও থাকতে পারে, আর তুমি সোজা বেডের উপর শুয়ে গেলে। বেবির ইনফেকশন হলে তখন দেখাবো মজা। তৃপ্তির কথা শুনে নিত্য তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বেডটা হাতে নিয়ে ঝাড়তে লাগলো। দারোয়ান আর বজলুর এসে তাদের রুমে লাগেজগুলো দিয়ে গেল। তৃপ্তি আস্তে করে বেবিকে বেডের মাঝখানে শুইয়ে দিল। ঘুমন্ত বেবিটা নড়ে চড়ে এক পাশ হয়ে ঘুমিয়ে পড়ল। তৃপ্তি 2টা বালিশ বেবির 2 পাশে দিয়ে দিল। এরপর লাগেজ থেকে ড্রেসটা বের করে ওয়াশরুমের দিকে চলে গেল, কিন্তু দরজা লাগাতে পারল না তৃপ্তি। তার আগেই নিত্র দরজা ঠেলে ওয়াশরুমে ঢুকে গেল। তৃপ্তি ভ্যাবাচাকা খেয়ে বলে উঠল, কি হলো, তুমি এখন ওয়াশরুমে এলে কেন? নিত্র আস্তে করে তৃপ্তির দিকে এগিয়ে গেল। তৃপ্তি শুকনো ঢোক গিলে নিত্রর দিকে তাকালো। নিত্র তৃপ্তিকে দেয়ালের সাথে ঠেসে ধরে বলল, বেবির মাম্মামকে আদর করতে ইচ্ছে করছে, কিন্তু বেবির মাম্মাম আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। হাতের কাছে বারবার এসেও ফসকে বেরিয়ে যাচ্ছে। তৃপ্তির পরপর শুকনো ঢোক গিলতে লাগলো। নিদ্র তৃপ্তির 2 গালে হাত রেখে মুখটা নিজের দিকে তুলল। গোলাপি ঠোঁট দুটো চকচক করছে। তৃপ্তি চোখ দুটো খিঁচে বুঝে নিল। 2 হাত শক্ত করে মুঠিবদ্ধ করে উষ্ণ ঠোঁটের পরশ পাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। এই কয়দিন অনেক পালিয়ে বেরিয়েছে সে, কিন্তু আজ আর পারছে না। নিদ্র আস্তে করে নিজের অধর জোড়া তৃপ্তির অধরে চেপে ধরল। তৃপ্তি থমথমি খেয়ে নিদ্রর মাথা 2 হাত দিয়ে আঁকড়ে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মিলিত হলো তারা আরও একবার মধুর মিলনে। এখান থেকে তৃপ্তি আর নেত্রর নতুন জীবন শুরু। তাদের সংসারে একজন তেজি হয়ে উঠলে আরেকজন চুপ করে থাকে। এভাবেই চলছে তাদের দিন। আর আপনি এখানে বসে বসে কোন দিন গুনছেন? রাত কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? হঠাৎ জান্নাতের গলার আওয়াজ শুনে কেঁপে ওঠে আরিয়ান। রনি জান্নাতের দিকে এক পলক তাকিয়ে দৌড় দিল নিজের বাড়ির উদ্দেশ্যে।
আরিয়ান হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে জিভ কাটল। 8টার আগে তার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন 10টা বাজে। রনিকে গল্প শোনাতে শোনাতে সে টাইমের দিকে খেয়ালই করেনি। জান্নাত যে এখানে চলে আসবে সে ভাবতেও পারেনি। জান্নাত দাঁত কটমট করে বলে উঠল, আজ আপনি বাড়িতে আসেন, দেখাবো মজা। আমি একা একা বাড়ির মধ্যে, আর উনি এখানে বসে বন্ধুর সাথে গল্প করছে। মুখটা কাঁদো কাঁদো করে পেছনে ঘুরে বাড়ি থেকে হাঁটা ধরল জান্নাত। আরিয়ান বসে না থেকে তাড়াতাড়ি জান্নাতের কাছে গেল। সরি বউ পাখি, আমি বুঝতে পারিনি কখন যে এত সময় হয়ে গেল। কিন্তু কে শুনে কার কথা? জান্নাত গদগদ পায়ে বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। আরিয়ান উপায় না পেয়ে জান্নাতকে কোলে তুলে নিল। জান্নাত চোখ গরম করে তাকিয়ে বলে উঠল, রাস্তার মধ্যে এটা কোনো ধরনের অসভ্যতামি করছেন? আমাকে নামিয়ে দিন তাড়াতাড়ি। আমি হেঁটে আসতে পেরেছি, হেঁটেই যেতে পারবো। লোকজন দেখলে কি বলবে? যা ইচ্ছে বলুক, আমি আমার বউ পাখিকে কোলে নিয়েছি, আর তার জন্য আমি যদি অসভ্য হই তাহলে আমি অসভ্য। এই বলে আরিয়ান সামনের দিকে হাঁটা ধরল। চৌরাস্তার মোড় থেকে খানিকটা সামনেতেই তাদের বাসা। জান্নাত জানতো যে আরিয়ান এখানেই থাকবে, তাই সে শাশুড়িকে খাবার খাইয়ে দিয়ে রুমে গিয়ে তাকে ঘুমিয়ে যেতে বলেছে, আর নিজে আরিয়ানের খোঁজে চৌরাস্তায় এসেছে। জান্নাত নাক টেনে বলে উঠল, এখন ভালোবাসা উতলে পড়েছে। কিছুক্ষণ আগ পর্যন্ত আপনি আমাকে ভুলেছিলেন। আমি ডাক দেওয়াতে আপনার হুঁশ আসে? এমনিভাবে অন্য কোনো মেয়েকে পেলে আপনি আমাকে ভুলে যাবেন। আরিয়ান দাঁড়িয়ে গেল। এরপর আশেপাশে তাকালো। না, এই জায়গাটায় কাউকে দেখা যাচ্ছে না। চট করে জান্নাতের ঠোঁটজোড়া নিজের ঠোঁট দ্বারা চেপে ধরলো আরিয়ান। এইবার যদি মেয়েটার বকবকানি কমে। জান্নাত 2 হাত দিয়ে নিজের অধর জোড়া ছোটালো আরিয়ানের থেকে। এরপর লজ্জায় ফিসফিসে জান্নাত বলে উঠল, লাশ লজ্জার মাথা খেয়েছেন নাকি? রাস্তার মধ্যে এসব কি করেছেন? নির্লজ্জ কোথাকার। বলতে বলতে আরিয়ানের বুকে মুখ লুকালো জান্নাত। আরিয়ান মুচকে হেসে বলে উঠল, এখানে একটু ট্রাই করে নিলাম, বউয়ের তেজ কমালাম, বাসায় গিয়ে আসল খেলা হবে। অসভ্য, মুখে লাগাম নেই। এখন কি হাঁটবেন? না হলে আমাকে নামিয়ে দিন, আমি হেঁটেই যেতে পারবো। আরিয়ান মুচকে হেসে সামনের দিকে পা বাড়ালো। নতুন দম্পতি, নতুন জীবন শুরু।